বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 26 আগস্ট, 11 ভাদ্র এবং ফার্সি 4 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিটে, ভারত সময় রাত 9টা 53 মিনিটে এবং তেহরান সময় রাত 8টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir।
আমাদের ওয়েবসাইটের আর্কাইভে 1 মাসের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এতে থাকবে আফগানিস্তানের পাঞ্জশির সফরে গিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের সমঝোতার চেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে তালেবান। গুয়ান্তনামোর বন্দী নেতা হচ্ছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। ইরানে গঠিত হল নতুন মন্ত্রিসভা। এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত, বাধ্যতামূলক করা হতে পারে করোনার টিকা। আফগানিস্তান পরিস্থিতি ভালো নয়, লোকজনকে সরিয়ে আনা হচ্ছে, সর্বদলীয় বৈঠকের পর জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। তবে মন্ত্রিসভার কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন মার্কিন কুখ্যাত গুয়ান্তনামো কারাগারের সাবেক বন্দী ও তালেবানের অভিজ্ঞ যুদ্ধ কমান্ডার মোল্লা আব্দুল কাইয়ুম জাকির। এছাড়া স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পদেও তালেবানের 2 জন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের পাঁচহোক বার্তা সংস্থা গতকাল জানিয়েছে, সাদর ইব্রাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও গুল আগাকে অর্থমন্ত্রী করা হয়েছে। গুল আগার পুরো নাম গুল আগা ইসহাক কারজাই। তিনি তালেবানের অর্থ বিষয়ক কমিটির প্রধান ছিলেন। অন্যদিকে সাদর ইব্রাহিম তালেবানের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন ব্যক্তি। কাবুলে তালেবানের একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই 3 পদে মন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে তিক্ত বাস্তবতা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তাঁর ভাষায় গত 20 বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। তিনি গতকাল জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন, গত 20 বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা। আগামী 31 আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির প্রস্তাবিত মন্ত্রিসভার 19 সদস্যের মধ্যে 18 জনই পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে প্রস্তাবিত শিক্ষামন্ত্রী হোসেইন বাগালি ছাড়া আর সবাই সংসদের আস্থা ভোটে জয়ী হন। পার্লামেন্ট স্পিকার বাকের কলিবভ আস্থা ভোটের ফলাফল ঘোষণা করার সময় বলেন, আইন অনুযায়ী প্রেসিডেন্ট রাইসি নতুন কোন শিক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করার জন্য 3 মাস সময় পাবেন। কিন্তু আমার অনুরোধ থাকবে
স্কুল খোলার সময় ঘনিয়ে আসার কারণে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এ কাজটি করবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, প্রথমেই প্রতিবেশী সহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন। সংসদে আস্থা ভোটে মন্ত্রী হিসেবে অনুমোদন লাভের পরপরই গত রাতে তিনি এক টুইটে এ মন্তব্য করেছেন। হোসেইন আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন, সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উপর আস্থা রাখায় তিনি গর্বিত। তিনি সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সম্মান, প্রজ্ঞা ও কল্যাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ, গতিশীল ও স্মার্ট নীতি অনুসরণ করবেন। জাতীয় সংসদে আস্থা ভোটে বিজয়ের মধ্য দিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হোসেইন আবদুল্লাহিয়ান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হল মস্কোকে নিয়ন্ত্রণ করা। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সের্গেই ল্যাভরভ। তিনি পরিষ্কার করে বলেন, ইউরোপীয় জোট বর্তমানে মস্কোর সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। ল্যাভরভ বলেন, রাশিয়ার সঙ্গে দুঃখজনক পর্যায়ের সম্পর্ক সহ ইউরোপীয় ইউনিয়নের ঘটনাবলিতে আমরা বিশেষভাবে মনোযোগ দিয়েছি। রাশিয়া এবং ইউরোপীয় জোটের মধ্যে যোগাযোগ এখন সর্বনিম্ন পর্যায়ে নেওয়া হয়েছে, মূলত রাশিয়াকে নিয়ন্ত্রণ করার নীতির আওতায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৪১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী 15 অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আগামী 15 অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে টিকা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিতে পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হল সহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপমণি। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গতকাল মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলে দেবার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ সময়ের মাঝে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া না হলে প্রতিবাদ কর্মসূচি হিসেবে শিক্ষকগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী ক্লাস নেওয়া শুরু করবেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী 1 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এই সংগঠনটি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। বিএনপির রাজধানী চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি থাকার দাবি করলেও সেখানে জিয়ার লাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, বিএনপি ওখানে গিয়ে বিশৃঙ্খলা মারামারি করে কেন? আজ ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে।
ভারতের পশ্চিমবঙ্গে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তবে এর বিরোধিতা করেছে বিজেপি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের 7টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আজ বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তৃণমূলের এক প্রতিনিধি দল। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কোভিড বিধি মেনে হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল। এর আগে করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি উপনির্বাচন করার তীব্র বিরোধিতা করেছেন। প্রশ্ন হচ্ছে যে আজ যে মুখ্যমন্ত্রী এখানে স্কুল খুলতে দিচ্ছেন না, লোকাল ট্রেন চালু করতে দিচ্ছেন না, এ বাড়িতে 50 জনের বেশি আসতে পারবেন, আপনি আত্মীয় রাখতে পারবেন না, তিনি কোন অধিকারে, কোন নৈতিকতার খাতিরে বলছেন যে উপনির্বাচন করতে হবে? বলছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। অন্যদিকে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, বিজেপি গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে বঙ্গ বিজেপির মাথার ঠিক নেই। বিজেপির কথা একেবারেই অবাস্তব। ওরা জানে যে উপনির্বাচন হলে ওরা সব জায়গায় হারবে, আর হারের কলঙ্ক ওরা নিতে চায় না, সেজন্য নির্বাচন এড়ানোর চেষ্টা করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তিনি তার আরেকটি বার্তায় বলেছেন, আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে এনেছি। আজ সর্বদলীয় বৈঠকের পর একথা বলেন তিনি। তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কেও ভারত শীঘ্রই জানতে পারবে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেহ প্রকাশ করলে তার জবাবে শাহাবুদ্দিন দিলওয়ার একথা বলেছেন। সপ্তাহখানেক আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, সন্ত্রাসের উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে, তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত 20 আগস্ট নরেন্দ্র মোদী এক টুইটার পোস্টে একথা বলেছিলেন। এ সম্পর্কে রেডিও পাকিস্তানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আজ শাহাবুদ্দিন দিলওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, আফগানিস্তানে গত 2 দশক ধরে মার্কিন সেনারা যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ ছাড়া আর কিছু আসেনি। তিনি প্রশ্ন রেখে বলেন, গত 20 বছরে আমেরিকা কি অর্জন করেছে? আফগানিস্তানে সমস্ত নিপীড়ন নির্যাতনের মাধ্যমে তাদের একমাত্র অর্জন হচ্ছে আফগান গৃহযুদ্ধ। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। আফগানিস্তানের এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালেবানের একটি প্রতিনিধি দল ওই এলাকা সফরে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালেবানদের একটি প্রতিনিধি দল ওই এলাকা সফরে গেছে। এই সাক্ষাতে তারা আফগানিস্তানের চলমান ঘটনাবলী নিয়ে কথাবার্তা বলেছেন। কোন কোন সূত্র জানিয়েছে, তালেবান প্রতিনিধি দলের সঙ্গে আহমেদ মাসুদের এ বৈঠকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত আলোচনার ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, তালেবানের সশস্ত্র যোদ্ধারা পাঞ্জশির প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রবেশদ্বারে অবস্থান নিয়েছে, কিন্তু তালেবান বিরোধী হিসেবে পরিচিত আহমেদ মাসুদ জানিয়ে দিয়েছেন তারা তালেবানের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না।
উল্লেখ করা যায়, তালেবানরা পুরো আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পাঞ্জশির হচ্ছে একমাত্র দুর্গম পাহাড়ি প্রদেশ যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তালেবানরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তালেবান প্রতিনিধি দল এমন সময় আহমেদ মাসুদের সঙ্গে আলোচনার জন্য পাঞ্জশির প্রদেশ সফরে গেছে, যখন এর আগে তালেবানরা ঘোষণা করেছিল একমাত্র আলোচনার মাধ্যমেই তারা ওই এলাকা নিয়ে বিরোধের অবসান ঘটাবে। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানরা সারা দেশে যুদ্ধ অবসানের ঘোষণা দিয়েছিল। ক্ষমতা নিয়ে তালেবানরা কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে। তারা জানিয়েছে দেশ পরিচালনায় তারা সবার অংশগ্রহণ নিশ্চিত করবে। অবশ্য আফগানিস্তানে যাতে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মবিশ্বাসীদের নিয়ে জাতীয় সরকার গঠিত হয়, আন্তর্জাতিক সমাজেরও এখন সেটাই দাবি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশ্বের বহু দেশ আফগানিস্তানে এমন সময় নতুন সরকার গঠনের জন্য তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ওই সরকারে দেশটির সব গোষ্ঠীর মানুষের অংশগ্রহণের সুযোগ থাকে। অবশ্য তালেবানরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে তা নিয়ে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। যেহেতু তারা যে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করেছে, তাই এটা স্পষ্ট নয় যে তারা জনগণের ভোট বা মতামতের উপর ভিত্তি করে সরকার গঠন করবে নাকি আফগান বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণ ভিত্তিক সরকার পরিচালনার ব্যবস্থা করবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য। তার বক্তব্যের বিষয়ে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, জনগণের চাপে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করতে বাধ্য হন। আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? প্রধানমন্ত্রী আরো বলেছেন, সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতো না, স্বাধীনতা বিশ্বাস করতো না, যুদ্ধ করেছে, এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং 71 সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বাম রাজনৈতিক সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাক্তার ফাইজুল হাকিম রেডিও তেহরানকে বলেন, স্বাধীনতা সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন সময় পালন করছেন তাদের ভূমিকাগুলোকে আড়াল করে দেওয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা একটা সেক্ষেত্রে কাজ করে। রাজনৈতিকভাবে যারা প্রতিদ্বন্দ্বী তাদের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের উপস্থিতি কে অস্বীকার করা। এটা প্রমাণ করা যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু আওয়ামী লীগের ইস্যু হয়েছে, এখানে অন্য কোনো ব্যক্তি বা সংগঠন তার ভূমিকা এখানে নাই, এটাই মনে হয় যেটা। এদিকে আওয়ামী লীগ নেতারা 15ই আগস্টের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। গতকাল বুধবার রাজধানীর বেগম নূরজাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল মাঠে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা এমন দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত, তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতেই হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। এর সাথে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে
গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে তালেবান। গুয়ান্তনামোর বন্দী নেতা হচ্ছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। ইরানে গঠিত হল নতুন মন্ত্রিসভা। এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত। বাধ্যতামূলক করা হতে পারে করোনার টিকা। এবং আফগানিস্তান পরিস্থিতি ভালো নয়, লোকজনকে সরিয়ে আনা হচ্ছে। সর্বদলীয় বৈঠকের পর জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান, রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 100, বাংলাদেশ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।